আমার এই ক্লাসের ধারাবাহিকতাই আজকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সারসাইজের যে সিলেবাসের টপিকগুলো আছে সেই টপিকগুলোর থেকে প্রথম চারটা টপিক নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। এবং লাস্ট সেশনে, আজকের সেশনের লাস্টের দিকে কিছু প্র্যাকটিক্যাল কিছু এক্সারসাইজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা করি যে তোমাদের কাছে সিলেবাসের ইয়েগুলো আছে, টপিকগুলো আছে। তারপরেও যদি না থাকে তাহলেও তোমরা যদি আজকে ক্লাসে যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা মোটামুটি জানতে পারবে যে তোমাদের সিলেবাসের প্র্যাকটিক্যাল এক্সারসাইজের এই সেকশনে কোন কোন টপিক আছে এবং কোন কোন বিষয়ের উপরে সাধারণত আহ, এখানে সিলেবাসে জোর দেওয়া হয়েছে। তো প্রথমে যে টপিকগুলো আমরা দেখে নিই, একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো আজকে। প্র্যাকটিক্যাল সেশনের প্রথমে যে টপিকটা আছে রিমোট সেন্সিং ডাটা সোর্সেস অ্যান্ড অ্যাকুইজিশন প্রসেস। প্রথম টপিকটা রিমোট সেন্সিং ডাটা সোর্সেস অ্যান্ড অ্যাকুইজিশন প্রসেসেস। এটার বাংলায় আমরা যেটা বুঝি যে রিমোট সেন্সিং এর ডাটা সোর্স, কোন কোন সোর্স থেকে আমরা রিমোট সেন্সিং এর ডাটা পেয়ে থাকি, এবং সেই ডাটাগুলোর অ্যাকুইজিশন প্রসেস। অ্যাকুইজিশন প্রসেস মানে কি, যে কালেকশন, ডাটাগুলো কালেকশন করার যে পদ্ধতি বা সংগ্রহ করার, এটি বাংলা বলে যে সংগ্রহ করার ডাটাগুলো কিভাবে আমরা সংগ্রহ করতে পারি, কোথা থেকে পেতে পারি, সেই সোর্সগুলো, উৎসগুলো কি কি। ডাটা সোর্স এবং অ্যাকুইজিশন প্রসেস। ডাটা সোর্স এবং সেই সোর্সের থেকে কিভাবে অ্যাকুইজিশন করা হয় সেই পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে প্রথম যে টপিকটা। দ্বিতীয় টপিক যেটা আছে সেটাতে বলা হয়েছে ইন্ট্রোডাকশন টু রিমোট সেন্সিং, ডিআইপি। ডিআইপি বলতে এখানে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর কথা বলা হয়েছে, ডিজিটাল ইমেজ প্রসেসিং সফটওয়্যার। তো রিমোট সেন্সিং এর বেশ কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা রিমোট সেন্সিং এর ডাটাগুলো বা ডিজিটাল ইমেজ যেগুলো সেগুলো আমরা প্রসেসিং করে থাকি। আছে এই টপিকের আবার সাব টপিক আছে মেইন ফাংশনস, মেনুস, গুই, এক্সেট্রা। গুই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সফটওয়্যারের যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলো, কোন কোন ফাংশন গুলো, কোন কোন বাটন, টুল, এগুলো কিভাবে কাজ করে সেগুলোর সম্পর্কে একটু পরিচিতি দুই নম্বর টপিকে বলেছে। তিন নাম্বার স্পেকট্রাল সিগনেচার অফ সয়েল, ওয়াটার, ভেজিটেশন, বিল্ড আপ এরিয়া। এইগুলো মূলত তোমাদের প্র্যাকটিক্যালের যে ভিন্ন ভিন্ন পিক্সেল অনুযায়ী যে আমরা ভিন্ন ভিন্ন লেয়ার করি সেই লেয়ার গুলোর কথা বলা হয়েছে তিন নাম্বার টপিকে। 4 নম্বর টপিকে ইমেজ ডাটা ফরম্যাট অ্যান্ড এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ অ্যান্ড ইম্পোর্ট। এখানে ডাটা ফরম্যাট, ইমেজের ডাটা ফরম্যাট, সাধারণত রিমোট সেন্সিং এ কোন কোন ধরনের ডাটা ফরম্যাট আমরা ইউজ করে থাকি, এবং এক্সচেঞ্জ বা আমরা যেটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করি এবং ইম্পোর্ট করি, ডাটা কিভাবে এক্সপোর্ট করি, এক্সচেঞ্জ করি এবং ইম্পোর্ট করি, সেগুলোর কথা বলা হয়েছে 4 নাম্বার এই টপিকে। তো এই আজকে চারটা টপিক নিয়ে আলোচনা করব, কারণ যদি সবগুলো টপিক নিয়ে আলোচনা করতে যাই তাহলে একটু বেশি প্রেশার হয়ে যাবে। আর একেবারে কম হইলেও, কারণ একেবারে কম হইলেও তোমাদের অনেক বেশি সময় লেগে যাবে প্রত্যেকটা টপিকের। যদি আমরা একটু খুঁটিনাটি বিষয়গুলো যদি দেখতে চাই তাহলেও একটু যথেষ্ট সময় দরকার। তো প্রথম যে টপিকটা আছে রিমোট সেন্সিং ডাটা সোর্সেস এন্ড অ্যাকুইজিশন প্রসেস, এই টপিকটা নিয়ে একটু প্রথমে একটু আলোচনা করি। প্রথমে আমি কিছু সময় একটু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো। থিওরিটিক্যাল বিষয় বলতে কি, যে এই বিষয়গুলো, থিওরিটিক্যাল বিষয়গুলো জানলে পরবর্তীতে সফটওয়্যারে কাজ করতে তোমাদের জন্য সুবিধা হবে। তো রিমোট সেন্সিং এর ডাটা সোর্সেস, সোর্সেস এন্ড অ্যাকুইজিশন প্রসেস, এর ভিতরে প্রথমে আসে ডাটা সোর্সেস। ডাটা সোর্সেস কি, আমরা ডাটা সোর্সেস এর ভিতরে এর আগের ক্লাসেও আমি আলোচনা করেছি, স্যাটেলাইট প্ল্যাটফর্মের থেকে আমরা ডাটা পেয়ে থাকি, এরিয়াল প্ল্যাটফর্মের থেকে পেয়ে থাকি। আর এই ডাটাগুলোর যে বিভিন্ন ধরনের সেন্সর আছে, টাইপ অফ সেন্সর অফ রিমোট সেন্সিং, এইগুলো, এই তিনটা বিষয় একটু বুঝতে হবে। ডাটার, ডাটা সোর্সেস ভিতরে এই তিনটা বিষয় একটু বুঝতে হবে, তাহলে পরবর্তীতে ডাটা নিয়ে কাজ করতে তোমাদের জন্য সুবিধা হবে। তো স্যাটেলাইট প্ল্যাটফর্মে সাধারণত আমরা কোন কোন প্ল্যাটফর্মের থেকে কোন কোন ধরনের ডাটা পেয়ে থাকি সেগুলো আমি একটু আলোচনা করি। প্রথমে এটাকে আবার স্যাটেলাইট প্ল্যাটফর্মটাকে আমরা আবার দুইটা ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে পাবলিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট, বা যেটাকে আমরা বলছি যে অনেকটা ওপেন সোর্সের মতো, যেখান থেকে আমরা ডাটাগুলো ক্যাপচার করতে পারি বা সহজে আমরা ডাটা ডাউনলোড করতে পারি। তার ভিতরে তোমরা যারা যারা একটু অ্যাডভান্স লেভেলের, তোমরা একটু আহ, ঘাটাঘাটি করেছো, তোমরা জানো যে ইউএস জিএস এবং নাসা, তাদের যে ল্যান্ডসেট সিরিজের ডাটা আছে, সেই ল্যান্ডসেট সিরিজের ডাটা কিন্তু রিমোট সেন্সিং এর ডাটা, এগুলো আমরা ইউএস জিএস এর ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে পাবলিক আর্থ অবজারভেশন স্যাটেলাইটের, স্যাটেলাইটকে এখানে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ল্যান্ডসেট সিরিজ, যেটা নাসা এবং ইউএসজিএস এর ওয়েবসাইটের থেকে, যেগুলো ল্যান্ডসেট সিরিজের ডাটাগুলো আমরা পেয়ে থাকি। আর একটা হচ্ছে সেন্টিনাল সিরিজ, একটা হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে ইএসএ, বা আমরা যেটাকে বলি ইউরোপিয়ান স্যাটেলাইট এজেন্সির ডাটা। ইউরোপিয়ান স্যাটেলাইট এজেন্সির ডাটা, দুইটা স্যাটেলাইট, সেন্টিনাল 1 এবং সেন্টিনাল 2, এর মাধ্যমে আমরা ডাটাগুলো ক্যাপচার করতে পারি। আর ল্যান্ডসেট সিরিজের নাসা এবং ইউএসজিএস এর আহ, তাদের মাধ্যমে আমরা এই ডাটাগুলো, যেটা পাবলিক আর্থ অবজারভেশন স্যাটেলাইটের, এই ক্যাটাগরি থেকে আমরা ডাটাগুলো পেয়ে থাকি। এছাড়া আরেকটা ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি থেকে আমরা সাধারণত কমার্শিয়াল বেসিসে, যে ডাটাগুলো বিভিন্ন জায়গায় কমার্শিয়াল বেসিসে এগুলো সেল করা হয়,
এবং ডাটার প্রাইসগুলো একটু বেশি হয়। যদি আমরা বেশি রেজলিউশনের ডাটা পেতে চাই, তাহলে সে সময় আমাদেরকে কমার্শিয়াল বেসিসে যারা প্রোভাইড করে তাদের কাছ থেকে ডাটা আমাদেরকে পারচেস করতে হয়, কিনতে হয়। তো কমার্শিয়াল আর্থ অবজারভেশন স্যাটেলাইটের এখানেও বেশ কিছু স্যাটেলাইটের প্ল্যাটফর্ম আছে, যেমন ম্যাক্সর টেকনোলজিস। ম্যাক্সর টেকনোলজিস এর থেকে আমরা মোটামুটি দুইটা স্যাটেলাইটের নাম কিছুটা তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে সম্ভবত আলোচনা হয়েছে। ওয়ার্ড ভিউ এবং কুইক বার্ড যে স্যাটেলাইট, সেগুলোর সম্পর্কে একটু আলোচনা হয়েছে। সাধারণত ওয়ার্ড ভিউ এবং কুইক বার্ড স্যাটেলাইটের থেকে আমরা খুব হাই রেজলিউশনের ডাটা আমরা পেয়ে থাকি, যেটাকে বলা হয় উচ্চ রেজলিউশন, 30 মিটার রেজলিউশনের ডাটা আমরা পেয়ে থাকি। আর আরেকটা আছে প্ল্যানেট ল্যাবস। প্ল্যানেট ল্যাবস এর ভিতরে আবার প্ল্যানেট স্কোপ এবং র্যাপিড আই। ম্যাক্সা টেকনোলজি এর ভিতরে যেমন ওয়ার্ল্ড ভিউ এবং কুইক বার্ড স্যাটেলাইট, প্ল্যানেট ল্যাবস এর এই ক্যাটাগরির ভিতরে আবার প্ল্যানেট স্কোপ এবং র্যাপিড আই, এই দুই ধরনের স্যাটেলাইট আছে। তো এখান থেকে আমরা আহ, আহ, 3 থেকে 5 মিটার রেজলিউশনের ডাটাও আমরা পেয়ে থাকি প্ল্যানেট ল্যাবস থেকে। আর ম্যাক্সা টেকনোলজির ওয়ার্ল্ড ভিউ কুইক বার্ড যে স্যাটেলাইট, সেখান থেকে আমরা আহ, খুব কম খুব কম দূরত্বের, যেটাকে বলা হয় 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটারের ডাটা আমরা পেয়ে থাকি। তো স্যাটেলাইটের প্ল্যাটফর্মের এই এই হচ্ছে মোটামুটি দুইটা প্ল্যাটফর্ম, একটা পাবলিক আর একটা কমার্শিয়াল বেসিসে। যে পাবলিক বেসিসে যেটা আছে সেটা আমরা ওপেনলি যেটা পেয়ে থাকি, এবং কমার্শিয়াল বেসিসে যেটা আছে সেটা সেই ডাটাগুলো আমাদেরকে পারচেস করতে হয় বা কিনতে হয়। অথবা অনেক কিছু কিছু ক্ষেত্রে, এখন কিছু কিছু ক্ষেত্রে আবার ম্যাক্সার টেকনোলজিসের কুইক বার্ড এবং ওয়ার্ল্ড ভিউ স্যাটেলাইটের ডাটা আবার উম, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, যেটা আমি কয়েকদিন আগে দেখেছি যে টেকনোলজি আছে, তার মাধ্যমে আমরা ম্যাক্সার টেকনোলজি দিয়ে ওয়ার্ল্ড ভিউ এবং কুইক বার্ডের ডাটাগুলো আমরা রিমোট সেন্সিং ডাটা আমরা পেতে পারি। এরপরে যে এরিয়াল প্ল্যাটফর্ম, এরিয়াল প্ল্যাটফর্ম বলতে এরিয়াল প্ল্যাটফর্মকে আবার তিনটা ভাগে এখানে দেখানো হয়েছে। এরিয়াল প্ল্যাটফর্মের প্রথমে যেটা আসে সেটাকে বলছি যে এয়ারক্রাফট বেসিস যে সিস্টেম। এয়ারক্রাফট বেসিস সিস্টেমের ভিতরে আহ, যেমন হেলিকপ্টার, বিমান, এগুলো থেকে যে ধরনের রিমোট সেন্সিং এর যে বিভিন্ন ধরনের ইমেজ আমরা পেয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে এয়ারক্রাফট বেস সিস্টেম। আরেকটা হচ্ছে ইউএডি বা ইউএভি। ইউএভি অথবা ড্রোন। ইউএভি এটাকে বলা হয় আনম্যানড এরিয়াল ভেহিকেল, মানে এটাতে কোনো মানুষ থাকবে না। ভেহিকেলটা এমন ভাবে এরিয়াল প্ল্যাটফর্মে থাকবে যার মাধ্যমে ডাটাগুলো ক্যাপচার হয়, এবং সেই ডাটাগুলো আমরা রিমোট সেন্সিং এর ডাটা হিসেবে পেয়ে থাকি, বিভিন্ন ধরনের ইমেজ পেয়ে থাকি। ড্রোন সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে, কারণ প্রায় ঢাকার আকাশে বিভিন্ন জায়গায় ড্রোন উড়াতে দেখানো যায়, বিভিন্ন কাজে ড্রোন ব্যবহার করে। এবং ড্রোনের মাধ্যমে কিন্তু স্যাটেলাইটের সরি এরিয়াল যে ফটোগ্রাফ গুলো ক্যাপচার করা হয়, সেগুলো আমরা রিমোট সেন্সিং এর সফটওয়্যারে আমরা ব্যবহার করে থাকি। আরেকটা হচ্ছে গ্রাউন্ড বেস সিস্টেম। গ্রাউন্ড বেস সিস্টেমটা হচ্ছে যে যেটা আমরা গ্রাউন্ডে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে যে গ্রাউন্ড বেস সিস্টেম, বা স্পেস ভূমি স্পেস না সরি ভূমি ভিত্তিক যে সিস্টেম, যেটাকে বলা হয় আর্থ আর্থ ক্রাস্ট বা ভূপৃষ্ঠের উপরে যে ভূমি ভিত্তিক যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বলা হয়। এই সিস্টেমটা এখান থেকে টেরিস্টেরিয়াল লাইডার এবং রাডার এর মতো বিভিন্ন ধরনের টেকনোলজি এখানে ব্যবহার করা হয় গ্রাউন্ড বেস সিস্টেমটি, বেস সিস্টেমে। আর এই যে দুইটা প্ল্যাটফর্মের থেকে যে আমরা ডাটাগুলো পেয়ে থাকি, রিমোট সেন্সিং এর ডাটা পেয়ে থাকি, সেই ডাটাগুলোর টাইপ অফ সেন্সর ইন রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং এর ডাটার যে সেন্সর গুলো আছে, সেন্সর গুলোকে আবার প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করি। এর আগে থিওরিটিক্যাল ক্লাসেও আমি আলোচনা করেছি। তো এখানে প্যাসিভ সেন্সার, সানলাইট, যেটা সূর্যের আলো, এবং অ্যাক্টিভ সেন্সার যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে রাডার এবং লাইডার। তো এই সেন্সর গুলো বিভিন্ন সময় ইমেজের যে সময় আমরা অ্যানালাইসিস করি, সে সময় আমাদের এই সেন্সর গুলো নিয়ে আমাদের মাথায় রাখতে হয় যে এই সেন্সরের ভিত্তিতে আমরা করি যে ইমেজের বিভিন্ন রেজলিউশন গুলো আমরা সে সময় আমরা অ্যানালাইসিস করতে পারি। তো এই মোটামুটি রিমোট সেন্সিং এর ডাটা সোর্স। তো ডাটা সোর্সের যদি থিওরিটিক্যাল আলোচনা হয়, তাহলে এখানে দুইটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে। একটা হচ্ছে স্যাটেলাইট বেস প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে যে এরিয়াল বেস যে প্ল্যাটফর্ম। আহ এই মূলত দুটা প্ল্যাটফর্ম, এবং এই দুটো প্ল্যাটফর্মের ভিতরে আমরা আমরা আবার ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের স্যাটেলাইটের ডাটা পেয়ে থাকি কমার্শিয়াল বেসিসে এবং ওপেন সোর্স বেসিসে। সেগুলো মূলত এখানে দেখিয়েছি। এরপরে ডাটা অ্যাকুইজিশন প্রসেস, অ্যাকুইজিশন বা কালেকশন প্রসেস, আমরা কিভাবে ডাটা কালেকশন করি। ডাটা কালেকশন প্রসেসের এখানে আমি 6টা স্টেপ দেখিয়েছি। 6টা স্টেপের ভিতরে প্রথমে হচ্ছে যে মিশন প্ল্যানিং। মানে আমি যে ডাটাটা অ্যাকুইজিশন করব, রিমোট সেন্সিং এর ডাটাটা অ্যাকুইজিশন করব, সেটা আমার মিশনটা কি, আমি কোন পারপাসে এটা ব্যবহার করব। আমি কি একাডেমিক পারপাসে ব্যবহার করব,
নাকি এটার জন্য আমার ল্যান্ড ক্লাস ক্লাসিফিকেশন, ল্যান্ড কাভার ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের যে চেঞ্জ ডিটেকশন, ভূমির যে বিভিন্ন পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আমি অ্যানালাইসিস করব। তো এর প্রথমে আমাকে এক ডিফাইন করে নিতে হবে, মানে আমার টার্গেটটা ফিক্স করে নিতে হবে যে আমার মিশনটা কি, আমার প্ল্যানিংটা কি, আমার কোন কাজের জন্য আমি এটা ব্যবহার করব। তারপর বেসিস করে আমাকে ডাটা অ্যাকুজিশন অ্যাকুজিশন বা ডাটা কালেকশনটা করতে হবে। আমাকে প্রথমে আগে ডিফাইন করে নিতে হবে মিশন প্ল্যানিং, মানে আমার মিশনটা কি। 2 নম্বর যে প্রসেস সেটা হচ্ছে ডাটা কালেকশন। মিশনটা ঠিক করার পর আমাকে ডাটা কালেকশন করতে হবে। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের থেকে আমি ডাটা কালেকশন করতে পারি। আমি যদি খুব হাই রেজলিউশনের ডাটা কালেক্ট করতে চাই, তাহলে আমাকে কমার্শিয়াল বেসিসে, এর আগে যেটা দেখেছি এখানে কমার্শিয়াল বেসিসে ম্যাক্সওয়েল টেকনোলজি অথবা প্ল্যানেট ল্যাবস থেকে ডাটা নিতে হবে। আর যদি আমি ওপেন সোর্স থেকে নেই, ওপেন সোর্স থেকে নিলে তাহলে ল্যান্ডসেট সিরিজের অথবা সেন্টিনেল সিরিজের থেকে ডাটা নিব। তো আগে থেকে ডিফাইন করার পর তারপর আমাকে ডাটা কালেকশন করতে হবে। 3 নম্বরে আসছে ডাটা প্রসেসিং। ডাটাটা কালেকশন করার পর সেই ডাটাটাকে আমাকে প্রসেস করতে হবে। ডাটার ভিতরে অনেক ধরনের এলিমেন্টস থাকে, যে এলিমেন্টস গুলো দেখা যায় যে সঠিকভাবে আমরা যে সময় ডাটা অ্যানালাইসিস করি ব্যারিয়ার হিসেবে কাজ করে। তো সেই এলিমেন্টস গুলো র ডাটাকে আমাকে প্রসেস করতে হয়। প্রসেস করে আমার যে ফাইনাল যে গোলগুলো, সেই গোলগুলোর ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাকে যে ইয়েগুলো থাকে, ব্যাড এলিমেন্টস যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করে তারপর আমাকে ডাটা প্রসেস করতে হয়। 4 নম্বর, ডাটা স্টোরেজ অ্যান্ড ডেসিমিনেশন। ডাটা স্টোরেজ, ডাটাগুলো কালেকশন করার পর এটাকে প্রসেসিং করলাম, প্রসেসিং করার পর ডাটাগুলোকে একটা স্টোরেজ, একটা প্ল্যাটফর্মে আমাকে এটাকে সংরক্ষণ করতে হবে, যার ফলে এটাকে পরবর্তীতে আমি আরো ফার্দার আরো অ্যানালাইসিস করতে পারি, বা আমার এই ডাটাটা নিয়ে অন্য কেউ ডাটা অ্যানালাইসিস করে তার পারপাস তার পারপাস অনুযায়ী সে ব্যবহার করতে পারে। ডেসিমিনেট করা, আর এই ডাটাটাকে আমি ডেসিমিনেট করতে পারি, অন্য কাউকে দিতে পারি, যার ফলে সে আমার ডাটাটা ব্যবহার করতে পারে। এটা হচ্ছে 4 নম্বর প্রসেস। পঞ্চম যেটা আছে ডাটা প্রসেসিং এন্ড অ্যানালাইসিস। প্রথমে যে ডাটা প্রসেসিং যেটা আছে সেই ডাটা প্রসেসিং আমরা কিছুটা প্রসেস করলাম। প্রসেস করার পর আমরা অ্যানালাইসিসের জন্য আবার ডাটাটাকে প্রসেস করব। ফাইনাল যে অ্যানালাইসিস করব সেই অ্যানালাইসিস করার জন্য আমরা আবার প্রসেস করব, যার ফলে এটা ফাইনাল স্টেজের অ্যানালাইসিসের জন্য ডাটা প্রসেস। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিডেশন অ্যান্ড গ্রাউন্ড ট্রুথিং। ভ্যালিডেশন বলতে যে ডাটা যে ভ্যালিড, ভ্যালিড বলতে ডাটা যে এই ডাটার ভিতরে যে কোনো ভুল নাই সেগুলো আহ, সেগুলো দেখার জন্য ডাটা ভ্যালিডেশন করা হয়। তো ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে সাধারণত যেটা আমরা করি যে গ্রাউন্ড ট্রুথিং, মানে একটা ইমেজ নেওয়ার পর সেই ইমেজের ভিতরে আমার যে ফিচার গুলো আছে, হয়তো দেখা যাচ্ছে যে একটা ফিচার, একটা ইমেজের ভিতরে এমন ভাবে আমরা পিকচার গুলো পাচ্ছি ওই রোড গুলো ঠিক মতো দেখা যাচ্ছে না। তো রোড গুলো আইডেন্টিফাই করার জন্য গ্রাউন্ড ট্রুথিং, মানে আমার মাঠ পর্যায়ে যে ডাটাগুলো সেই ডাটাগুলোর সাথে আমার সমন্বয় করে তারপরে এই ডাটাগুলোকে ফাইনাল অ্যানালাইসিস করা হয়। এই মূলত 6টা স্টেপ। এই 6টা স্টেপের মাধ্যমেই আমরা ডাটা অ্যাকুজিশন বা রিমোট সেন্সিং এর ডাটা কালেকশন করতে পারি বা সংগ্রহ করতে পারি। তো এই মোটামুটি প্রথম যে টপিকটা আছে সেই টপিকে রিমোট সেন্সিং এর ডাটা সোর্সেস এবং ইনকুজিশন প্রসেস। এরপরে দ্বিতীয় যে টপিকটা আছে তোমাদের, দ্বিতীয় টপিকটা আছে ইন্ট্রোডাকশন উইথ রিমোট সেন্সিং ডিআইপি, ডিজিটাল ইমেজ প্রসেসিং সফটওয়্যার। ডিজিটাল ইমেজ প্রসেসিং এর যে সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলোর মেইন ফাংশন গুলো কি কি, সফটওয়্যার গুলোর মেনু গুলো কি কি, তারপরে সেই সফটওয়্যার গুলোর যে গুই আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেই গ্রাফিক্যাল ইন্টারফেস গুলো দেখতে কেমন বা এটার ফাংশন কেমন, সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা কথা বলা হয়েছে যে এই টপিকে। কিন্তু এখান থেকে সাধারণত এগুলো আহ, সাধারণত আইডিয়া জেনারেট করার বিষয়। তো এখান থেকে আইডিয়া জেনারেট করে তোমার যে ফাইনাল যে ডেস্টিনেশন, তুমি যে ল্যাব, তোমাদের যে ল্যাব ওয়ার্ক হবে, ল্যাবে যে তুমি কাজ করবা, সেই ল্যাবে কাজ করার আগে তোমার সফটওয়্যার সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। সেই ভালো ধারণার জন্য সিলেবাসের এই অংশে এই 2 নম্বর টপিকটা রাখা হয়েছে। তো আমরা তাহলে দেখি যে ডিআইপি বা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর যে সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলো অলরেডি তোমরা বেশ কয়েকটা সফটওয়্যারের নাম জানো। তারপরেও আমি আর একটু রিভিউ করছি, একটু কনসাইজ করে ছোট আকারের আহ, যে লিস্ট আমি এখানে রেখেছি তার ভিতরে প্রথমে আসি আর্কজিআইএস, আর্কজিআইএস প্রো, আর্কজিআইএস অনলাইন। আমার মনে হয় যে তোমরা এই তিনটা সফটওয়্যারের সম্পর্কে তোমরা মোটামুটি তোমাদের ধারণা আছে, কারণ তোমরা যেহেতু আর্কজিআইএস ডেস্কটপ প্ল্যাটফর্মে কাজ করেছো এবং থার্ড ইয়ারে তোমরা প্রজেক্ট করেছো যতদূর আমি জানি। তো সেখানে তোমরা আর্কজিআইএস ডেস্কটপে কাজ করেছো। আমার মনে হয় না যে তোমরা কেউ, তোমাদের কারো লাইসেন্স আছে। তারপরে যদি কারো লাইসেন্স থাকে সে হয়তো আরো ভালো কাজ করতে পারবে, কারণ ডেস্কটপের থেকে আরজিএস প্রোতে আরো বেশি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায়। আর আরজিএস অনলাইন এবং আরজিএস প্রো দুটো একই প্ল্যাটফর্মে। আরজিএস অনলাইনে তুমি কোনো অ্যাপস তৈরি করতে পারো। তুমি তুমি যে ল্যান্ড কাজ করলা, সেই ল্যান্ড ইউজের বিভিন্ন লেয়ার গুলো নিয়ে নিজস্ব একটা অ্যাপস করে সেই অ্যাপসটা তুমি ওয়াইডলি সবাইকে ব্যবহার করার জন্য তুমি একটা প্ল্যাটফর্মে ছেড়ে দিতে পারো। যার ফলে হবে কি যে তোমার এই অ্যাপসটা অন্য যারা আছে তারা ব্যবহার করে তারা এটা থেকে অনেক বেশি উপকৃত হতে পারে।
তো এখানে মূলত আরজিএস ডেস্কটপ নিয়েই আমি আলোচনা করবো, আরজিএস প্রো এবং আরজিএস অনলাইন নিয়ে আলোচনা করার সুযোগ নাই। কারণ যেহেতু স্বল্প পরিসরে এখানে আলোচনা করা হচ্ছে, সেজন্য আরজিএস ডেস্কটপ নিয়ে এবং আরজিএস ডেস্কটপে তোমাদের যে ইমেজ প্রসেসিং, ডিজিটাল ইমেজ প্রসেসিং এর যে ফাংশন গুলো, সেগুলো নিয়েই মূলত আলোচনা করা হবে এখানে। এরপরে আরেকটা সফটওয়্যার এদাস, এদাসের নাম তো মোটামুটি তোমাদের জানাই আছে, কারণ তোমাদের আহ, বলাই হয়েছে যে ডিজিটাল ইমেজ প্রসেসিং বা রিমোট সেন্সিং এর, এদাস ইমেজিং এর তোমাদের কাজ করার কথা বলা হয়েছে, এবং অল্টারনেটিভ সফটওয়্যার হিসেবে আরজিএস এর কথাও বলা হয়েছে। তো আমরা মূলত আরজিএস টাই নিয়েই একটু আমরা জানার চেষ্টা করব। কারণ এদাস ইমেজিং এর কিছু ইয়ে আছে, কিছু লিমিটেশন আছে। তো সেটা থেকে যেহেতু আরজিএস ডেস্কটপে তোমাদের আগে থেকে পরিচয় আছে, তো তোমাদের জন্য আরজিএস ডেস্কটপটাই বেস্ট হবে বলে আমি মনে করি। আচ্ছা, এরপরে ইএনভিআই, এটা আরেকটা সফটওয়্যার। ইএনভিআই সফটওয়্যারটা মূলত ইনভায়রনমেন্টাল, এটাকে বলা হয় ইনভায়রনমেন্টাল ফর ভিজুয়ালাইজেশন ইমেজ। ইএনভিআই এডাসের এডাসের মতোই আরেকটা সফটওয়্যার, ইমেজ নিয়েই কাজ করে, রিমোট সেন্সিং এর এবং বিভিন্ন ধরনের ইমেজ নিয়েই, ইমেজ প্রসেসিং এর কাজগুলো ইএনভিআই সফটওয়্যারে করা হয়। এরপরে কিউজিএস সম্পর্কেও তোমরা মোটামুটি তোমাদের ধারণা আছে বা নাম শুনেছো। এবং কিউজিআইএস এর হয়তো তোমরা যেহেতু আরজিএস এ কাজ করেছো, অনেকে হয়তো কিউজিআইএস এও কাজ করতে পারো। আমার হয়তো বিস্তারিত তোমাদের সবার সম্পর্কে ধারণা নাই, তবে কিউজিআইএস একটা ওপেন প্ল্যাটফর্মের একটা ওপেন সোর্স সফটওয়্যার, যাতেও আমরা ইমেজ প্রসেসিং এর কাজগুলো খুব ভালোভাবে করতে পারি। এরপরে আরেকটা সফটওয়্যার আছে স্ন্যাপ, আরেকটা সফটওয়্যারের নাম মোটামুটি আহ, উম, জানার কথা তোমাদের, কারণ পাইথন, পাইথন এই সফটওয়্যারের আরজিএস এর সাথে পাইথনের অনেক ইন্টিগ্রেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে পাইথন আরেকটা সফটওয়্যার। এবং সর্বশেষ যে গুগল আর্থ ইঞ্জিন, গুগল আর্থ ইঞ্জিন, এটা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর অন্যতম একটা নাম করা সফটওয়্যার। এর মাধ্যমে সাধারণত ক্লাউড বেসড আমাদের যে রিমোট সেন্সিং এর ডাটা, যেটাকে আমরা বলি যে জিও স্পেশাল ডাটা, এইগুলো অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা গুগল আর্থ ইঞ্জিনও আমরা ব্যবহার করে থাকি। তো এই মোটামুটি একেবারে সংক্ষিপ্ত আকারের একটা লিস্ট ডিজিটাল ইমেজ প্রসেসিং এর সফটওয়্যার। এবার সফটওয়্যারের যে ফাংশন গুলো, সেই মেইন ফাংশন গুলো একটু আমরা একটু জানার চেষ্টা করি। মেইন ফাংশনের ভিতরে আছে মেইন ফাংশন অফ ডিআইপি সফটওয়্যার বা ডিজিটাল ইমেজ প্রসেসিং সফটওয়্যার। এর ভিতরে প্রথমে আছে ইমেজ প্রসেসিং মেইন ফাংশন। এই সফটওয়্যারের প্রথম কাজ হচ্ছে যে ইমেজ প্রসেসিং করা। ডিজিটাল ইমেজ প্রসেসিং সফটওয়্যার, তার কাজই তো হবে প্রথমে যে ইমেজ প্রসেসিং করা, অন্য কোনো কাজ বাদ দিয়ে এই প্রথম কাজ হচ্ছে ইমেজ প্রসেসিং করা। এরপরে এই সফটওয়্যার গুলো কি করে? এই সফটওয়্যার গুলো আরেকটা কাজ করে, ইমেজ ক্লাসিফিকেশন করে। ইমেজের ভিতরে যে বিভিন্ন ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ করা হয়। আমরা সাধারণত, যেমন তোমরা যদি তোমাদের পুরাতন কোশ্চেন দেখো, ওখানে তোমাদের ল্যাব টেস্টে একটা কোশ্চেন বলছে যে ওখানে চারটা ক্লাসিফিকেশন করার কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে যে ওয়াটার বডি, তারপরে ভেজিটেশন, তারপরে ফেলোল্যান্ড, তারপরে আরবান এরিয়া, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশনে আমরা ইমেজগুলোকে ক্লাসিফিকেশন করতে পারি, ইমেজের ক্লাসিফিকেশন করতে পারি। তো ইমেজের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এখানে আবার তোমাদের থিওরিটিক্যাল বিষয়ে আমি আলোচনা করেছিলাম সুপারভাইজ অ্যান্ড আনসুপারভাইজ ক্লাসিফিকেশন। তো এখন আমরা প্র্যাকটিক্যালে ওই সুপারভাইজ ক্লাসিফিকেশন কিভাবে করে এবং আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কিভাবে করে সেই বিষয়গুলো আমরা এখন একটু জানার চেষ্টা করব। আর এই ক্লাসিফিকেশনের ভিতরে আহ, আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে ওবিআইএ, অবজেক্ট বেস ইমেজ ক্লাসিফিকেশন করা হয়, যেটাকে বলা হয় অবজেক্ট ভিত্তিক ইমেজ বিশ্লেষণ বা ক্লাসিফিকেশন। এরপরে ফিচার এক্সট্রাকশন, ইমেজ ক্লাসিফিকেশন এবং ফিচার এক্সট্রাকশন মূলত একই ক্যাটাগরির ভেতরে পড়ে, কিন্তু সূক্ষ্ম কিছু পার্থক্য হচ্ছে ফিচার, প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা করে আলাদা করা হয়, পিক্সেল কাউন্ট করে, প্রত্যেকটা পিক্সেল পিক্সেল কাউন্ট করে ফিচার গুলোকে এক্সট্রাকশন করা হয়, যার ফলে হয় কি যে আমাদের ক্লাসিফিকেশন করতে সুবিধা হয়। তারপরে চেঞ্জ ডিটেকশন, এগুলো মেইন ফাংশনের ভিতরে পড়ে। চেঞ্জ ডিটেকশন বলতে যে একটা ল্যান্ড আছে, একটা কোনো কোনো একটা এলাকার ভূমির যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে। যদি আমরা কোনো রিভারের, মানে নদীর কোনো গতিপথ যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে রিমোট সেন্সিং ডাটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে করতে পারি, যে 20 বছর আগে এই নদীটা কোন কোন পথ দিয়ে এই নদীটা গেছে, এবং 20 বছর পরে এই নদীর গতিপথটা কেমন পরিবর্তন হলো, সেই যে চেঞ্জ ডিটেকশন, সেটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে, যদি আমরা দুইটা ইয়ারের 20 বছর আগের একটা ইমেজ এবং 20 বছর পরে একটা ইমেজ, দুইটা ইমেজ নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে খুব সুন্দরভাবে আমরা এই অ্যানালাইসিস গুলো করতে পারি। তো এগুলো কিন্তু মেইন ফাংশনের ভিতরে, ডিজিটাল ইমেজ প্রসেসিং এর সফটওয়্যারের মেইন ফাংশন গুলোর ভিতরেই এগুলো মূলত পড়ে। এরপরে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস, আরো খুব অ্যাডভান্স লেভেলের কিছু কিছু অ্যানালাইসিস যেটা করা হয়, সেগুলো আবার ডিজিটাল ইমেজ প্রসেসিং সফটওয়্যারের মেইন ফাংশনের ভিতরেই পড়ে। আচ্ছা, এরপরে আমরা যাই ডিজিটাল ইমেজ প্রসেসিং যে সফটওয়্যারের মেনুগুলো কি কি, সেই মেনুগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ডিজিটাল ইমেজ প্রসেসিং এর সফটওয়্যারের যে মেইন বা গুই, যেটাকে আমরা গুই বলছি, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং সফটওয়্যার। বইয়ের ভিতরে প্রথমে আছে মেনু বার, তারপরে আছে মেইন টুল বার, তারপরে লেয়ার প্যানেল, তারপরে ওয়ার্ক স্পেস এরিয়া, তারপরে অ্যাডভান্স অ্যানালাইসিস। এখানে যদি আমরা আরজিএস সফটওয়্যারের কথা বলি, তাহলে আরজিএস সফটওয়্যারে আমরা প্রথমে দেখবো যে আরজিএস সফটওয়্যারের কিছু মেনু আছে, মেনু বার আছে। মেনু বারের ভিতরে যেমন ফাইল, এডিট, তারপরে জিও প্রসেসিং, তারপরে উইন্ডোজ, তারপরে বুকমার্ক, এগুলো হচ্ছে মেইন মেনু বার। মেনু বারের নিচে আরো কিছু বাটন আছে, বিভিন্ন ধরনের বাটন, যে বাটন গুলো আবার মেনু বারের ভেতরেও আছে, আবার টুলের ভেতরে আছে। টুলের ভিতরে আছে শর্টকাট টুল হিসেবে, এখানে ক্লিক করলেন দেখা যায় যে আমি ওই কাজটা মেনু বারের থেকে ওই ফাংশনটা অ্যাক্টিভেট না করে আমি শর্টকাট যে টুল আছে সেই টুলে ক্লিক করেই আমি ওই কাজগুলো, ওই ফাংশনগুলো আমি করতে পারি। এগুলো হচ্ছে মেইন টুল বার। এই টুল মেনু বার এবং টুল বার এগুলো প্রথম যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে আমরা দেখার চেষ্টা করব। তারপর আছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলটা হচ্ছে যে আরজিআইএস এর যে লেয়ার প্যানেল। সাধারণত আরজিআইএস এর নতুন একটা প্রজেক্টে যে সময় আমরা কাজ করি, সে সময় একটা বাম পাশে একটা টেবিল অফ কন্টেন্ট থাকে। সেই টেবিল অফ কন্টেন্টকে আমরা বলছি লেয়ার প্যানেল। এখানে লেয়ার প্যানেল বলতে কি, যে এখানে কতগুলো লেয়ার থাকবে, উইন্ডোতে কতগুলো ডাটা থাকবে, ডাটা লেয়ার থাকবে, সেই লেয়ার গুলোর একটা লিস্ট ওখানে টেবিল অফ কন্টেন্টে আমরা পেয়ে থাকি। যার ফলে হয় কি, যে যে লেয়ারে আমরা কাজ করব সেই লেয়ারটাকে আমরা শুধু অ্যাক্টিভেট করে রাখি, এবং অন্যান্য যে লেয়ার গুলো থাকে সেই লেয়ার গুলোকে আমরা অফ করে রাখি। যার ফলে হয় কি, যে স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট লেয়ারে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো লেয়ার প্যানেল সাধারণত আরজিআইএস এ বাম পাশে থাকে, অন্যান্য সফটওয়্যারেও ডাইন পাশে বাম পাশে বিভিন্ন পাশে থাকতে পারে, কিন্তু মেইন যে ওয়ার্ক স্পেস, সেই ওয়ার্ক স্পেস এরিয়া থাকে সাধারণত ঠিক মাঝ বরাবর। আর অ্যানালাইসিসের যে অ্যাডভান্স অ্যানালাইসিসের টুলগুলো আছে সেগুলো আবার মেনু বার থেকে আমরা নিয়ে আসতে পারি। তো এইবার আমরা স্পেসিফিক চলে যাই আরজিএস ডেস্কটপ সফটওয়্যারের GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আরজিএক্স ডেস্কটপ সফটওয়্যারের প্রথমে যেটা আছে, এখানে যেমন দেখো যে মেনু বার, এখানে আছে ফাইল, এডিট, ভিউ, বুকমার্ক, ইনসার্ট, সিলেকশন, জিও প্রসেসিং, কাস্টমাইজ, উইন্ডো, হেল্প। এগুলো হচ্ছে যে মেইন মেইন মেনু বার, আরজিএস সফটওয়্যারের মেইন মেনু বার। এরপরে নিচে আছে, মেনু বারের ঠিক নিচে আছে বিভিন্ন ধরনের টুল, যে টুলগুলোর ফাংশন, সরি, যে টুলগুলোর ফাংশন সাধারণত আমরা মেনুর ভেতরে, এই মেনুগুলোর ভেতরেও আছে, আবার টুলের ভেতরেও আছে। তো শর্টকাট হিসাবে টুলে ক্লিক করে আমরা এই ফাংশনগুলো আমরা অ্যাক্টিভেট করে নিতে পারি। এগুলো হচ্ছে মেনু এবং টুলবার। এরপরে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলের ভেতরে আমরা যেটা দেখি, যে টেবিল অফ কন্টেন্ট, একটু আগে যেটা আলোচনা করলাম, লেয়ার অফ কন্টেন্টের এটা হচ্ছে লেয়ার প্যানেল। টেবিল অফ কন্টেন্ট, সরি, টেবিল অফ কন্টেন্ট এটাই হচ্ছে লেয়ার প্যানেল। আর ওয়ার্ক স্পেস এরিয়া, টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক স্পেস এরিয়া। আচ্ছা, এখানে নিচে একটা ইমেজ ছিল, সরি এটা মনে হয় ডিলিট হয়ে গেছে। যাই হোক, এরপরে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকে আছে ইমেজ ডাটা ফরম্যাট অ্যান্ড এক্সচেঞ্জ ইম্পোর্ট। ইমেজ ডাটা ফরম্যাট অ্যান্ড এক্সচেঞ্জ ইম্পোর্টের ভেতরে কোন কোন ধরনের ইমেজ গুলো নিয়ে আমরা রিমোট সেন্সিং এ ডাটা ফরম্যাট নিয়ে আমরা কাজ করি। তার ভিতরে এক নম্বর হচ্ছে যে জিও টিফ, দুই নম্বর হচ্ছে জেপিজি ফরম্যাট, তিন নম্বর টিফ ফরম্যাট, চার নম্বর পিএনজি ফরম্যাট। এখানে কোশ্চেন আসতে পারে যে জিও টিফ এবং টিফ, দুইটাই তো টিফ, তো দুটার ভিতরে পার্থক্য কি? দুটার ভিতরে পার্থক্য হচ্ছে জিও টিফ যেটা, সেটা জিওগ্রাফিক্যাল, সেটাতে জিওগ্রাফিক্যাল ডাটা সহই থাকে। আর যে টিপ, শুধু টিপ যেটা, সেটাতে জিওগ্রাফিক্যাল ডাটা থাকে না। তো জিওগ্রাফিক্যাল ডাটা বলতে যে ইমেজটা, যে ইমেজটা জিওটিফ, সেটা জিওগ্রাফিক্যাল ডাটার ভিতরে ল্যাটিটিউড লঙ্গিটিউডে থাকে, বা সেটাকে কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করা থাকে, কিন্তু শুধু টিপে আমরা ওইভাবে জিওগ্রাফিক ডাটা পাই না। আর পিএনজি এবং জেপিজি ফরম্যাট তো ইমেজ ফরম্যাট, যে কোনো পিকচার সাইজের, তোমাদের কাছে খুব ভালোভাবে পরিচিত এগুলো। আচ্ছা, এই মোটামুটি আহ এই চারটা টপিকের থিওরিটিক্যাল আলোচনা। এরপরে এটা মূলত মূল স্কিম, আর যে সফটওয়্যারের মূল স্কিম, এটার সাথে তোমাদের অলরেডি আমার মনে হয় পরিচয় আছে, যারা যারা কাজ করেছো এর আগে, প্রজেক্টে কাজ করেছো। তো এই মোটামুটি থিওরিটিক্যাল আলোচনা এই পর্যন্তই শেষ। এখানে থিওরিটিক্যাল এই আলোচনার ভেতরেই তোমাদের কারো কোনো যদি কোশ্চেন না থাকে, তাহলে পরবর্তী সেকশনে যেতে চাই। তবে এর আগে তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করবো। হ্যালো। তোমার কি কোশ্চেন বলো? হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, ওই যে একটা স্যাটেলাইটের কথা বলছিলেন যে ডেটা কালেক্ট করা যাবে, ওই পাবলিক স্যাটেলাইট, ওখান হুম, থেকে হচ্ছে দুইটা সিরিজের কথা বলছিলেন, একটা হচ্ছে সেন্টিনেল সিরিজ আর একটা হচ্ছে ল্যান্ডসেট সিরিজ। তো স্যার, হুম। এই দুইটার ভিতরে যদি একটু ডিফারেন্সটা বলতেন আবার একটু। আচ্ছা, সেন্টিনাল সিরিজটা আর ল্যান্ডসেট, ল্যান্ডসেট সিরিজটা হচ্ছে ইউএসজিএস, বা আমরা যেটাকে বলছি যে ইউএস এর, আমেরিকার জিওলজিক্যাল সার্ভে, এবং নাসার নাসার থেকে ল্যান্ডস্যাট সিরিজ। ল্যান্ডস্যাট সিরিজের তোমার
1972 থেকে শুরু করে 1972-তে তারা প্রথমে লঞ্চ করে ল্যান্ডসেট স্যাটেলাইট, তারা স্পেসে প্রথমে ছাড়ে। তারপরে এই এর আগে আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়েছিলাম, এখানে পিডিএফ এ ল্যান্ডসেট সিরিজের ধারাবাহিক উন্নতিগুলো ওখানে আমি মোটামুটি একটু শর্ট আকারে, তোমাদের যতটুকু দরকার ততটুকু শর্ট আকারে আমি ওখানে পিডিএফ ফাইলে দিয়েছি। তো ল্যান্ডসেট সিরিজটা হচ্ছে আমেরিকান বা ইউএস এর, আর সেন্টিনাল সিরিজটা হচ্ছে ইউএসএ, যেটাকে বলি আমরা ইউরোপিয়ান স্যাটেলাইট এজেন্সি। তো একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ইউএস এর, ওই সরি, একটা আমেরিকান আর একটা ইউরোপের। জি স্যার, এবং থ্যাংক ইউ। ল্যান্ডসেট সিরিজের ভিতরে ল্যান্ডসেট সিরিজের ভিতরে তো আমরা সাধারণত 30 মিটার রেজুলেশনের ডাটা পেয়ে থাকি ল্যান্ডসেট সিরিজের। আর সেন্টিনাল সিরিজের সেন্টিনাল ওয়ান আছে, সেন্টিনাল টু আছে। সেন্টিনাল ওয়ানে আমরা পেয়ে থাকি 5 থেকে 20 মিটারের ভেতরে। আবার সেন্টিনাল টু তে আরো একটু ভালো রেজুলেশনের 10 মিটার রেজুলেশনের ডাটা আমরা পেয়ে থাকি। 10 মিটার বলতে যে আমরা যে ইমেজটা পাচ্ছি, সেই ইমেজটা 10 বাই 10, 10 বাই 10, 10 বাই 10 মিটারের ভেতরে যে পিক্সেল গুলো পাবে, সেই পিক্সেল অনুযায়ী ইমেজটা আমরা পেয়ে থাকি। এই হচ্ছে দুইটা পার্থক্য। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ওই রিমোট সেন্সিং টেকনোলজির কথা বলেছেন, আর রাডার আর লিডার, এগুলো একটু যদি বলতেন। রাডার আর লিডার দুইটা হচ্ছে আহ দুইটাই আহ আহ, এটাকে বলা হচ্ছে যে রাডার তো রেডিও ডিটেকটিভ অ্যান্ড রেঞ্জিং, যেটাকে বলা হয় জি স্যার। ইনস্ট্রুমেন্টাল। এই সাধারণত গ্রাউন্ডে রাডারটা ইউজ করা হয়, এবং লিডার এবং রাডার দুইটাই গ্রাউন্ডে ইউজ করা হয়। এবং স্পেকট্রো রেডিওমিটার এই টেকনোলজি ব্যবহার করা হয়, এই দুটার ক্ষেত্রেই স্পেকট্রো রেডিওমিটার টেকনোলজি ব্যবহার করা হয়। এবং আহ, দুইটার কি বলবো, যেটা খুব শর্ট স্কেলের ডাটা, শর্ট স্কেলের ডাটাগুলো ক্যাপচার করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আর সাধারণত গ্রাউন্ড গ্রাউন্ড বেস সিস্টেমে, গ্রাউন্ড বেস সিস্টেম বলতে কি, যে আমরা যে আর্থ সারফেস, বা আমরা যে পৃথিবীর উপরে যে বসবাস করি, এখানে যে ভূমি ভিত্তিক যে কন্ট্রোল গুলো, সেই কন্ট্রোল গুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এবং এই প্রযুক্তির মাধ্যমে আমরা রিমোট সেন্সিং এর বিভিন্ন ইমেজ গুলো আমরা ক্যাপচার করতে পারি। ক্লিয়ার? ধন্যবাদ স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। স্ক্রিনে কি আরজিএস এর উইন্ডো আসছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তোমরা তো আরজিএস নিয়ে কাজ করেছো। আচ্ছা, তাহলে তো মোটামুটি এই 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 সফটওয়্যারের এই বিষয়গুলো আর নতুন করে আলোচনা করার দরকার নেই। এখানে যে গ্রাফিক্যাল ইন্টারফেস যেগুলো আছে বা মেনু যেগুলো আছে, সেগুলো সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে। তো রিমোট সেন্সিং এ আমরা যে কাজগুলো করব একই, অনেকটা একই রকমের। এখানে ডান পাশে এখানে দেখো যে ক্যাটালগ উইন্ডোটা আমি এখানে ওপেন করে রাখছি তোমাদের আহ, দেখার সুবিধার্থে এবং সময় কম লাগার সুবিধার্থে। আমরা এই কাজটা কিন্তু এখানে যে অ্যাড ডাটা দিয়ে যে কাজটা করি আমরা, অ্যাড ডাটা দিয়ে তোমরা ইমেজ অ্যাড করেছো, এবং অ্যাড ডাটা দিয়ে তোমরা ভেক্টর ডাটাও, শেপ ফাইল ডাটাও তোমরা অ্যাড করতে পারো। তো এখান থেকেও ডাটা অ্যাড করা যায়। আর যদি আমরা ক্যাটালগ উইন্ডোটা এখানে বামে, সরি ডাইনে, যদি আমরা মিনিমাইজ করে রাখি, তাহলেও এখানে ডাটা অ্যাড করা আমাদের জন্য সুবিধা হয়। তো আমি আমি ইউএসজিএস এর থেকে আহ, সাতটা ব্যান্ডের সাতটা ব্যান্ডের কিছু লো রেজুলেশনের কিছু ইমেজ ডাউনলোড করছি। জাস্ট আজকে ক্লাসে ইমেজগুলো আহ, উম, ভিন্ন ভিন্ন ব্যান্ডের ইমেজগুলো কেমন, সেটা জাস্ট একটা সিম্পল পরিচয় দেওয়ার জন্য তোমাদের। তো আমরা এখানে ইমেজগুলো কিভাবে অ্যাড করব, ইমেজগুলো অ্যাড করব। এখানে যে আমার যে ফোল্ডার আছে 29 জানুয়ারি ডাটা, এখানে ডাটার ভিতরে আমার এই ইমেজগুলো আছে ডান পাশে। জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করে যদি আমরা এখানে ওয়ার্ক স্পেসের ভেতরে এনে ছেড়ে দিই, সরি, এটা টেক্সট ফাইলটা, প্রথমটা টেক্সট ফাইল, প্রথমটা তো এখানে হবে না, দ্বিতীয়টা আমরা যদি এনে এখানে ছেড়ে দিই, তাহলে আমাদের একটা ইমেজ এখানে চলে আসলো। এই ইমেজটার ডেফিনেশনটা কি, এটা কোন ব্যান্ডের? এটা হচ্ছে ব্যান্ড 1, এটা ব্যান্ড 1। তো এরকম সাতটা ব্যান্ডের একই এলাকার ডাটা এখানে নিয়ে এসেছি আমি, আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। 2 নম্বর ব্যান্ড, তারপরে 3 নম্বর ব্যান্ড, 4 নম্বর ব্যান্ড, 5 নম্বর,
6 নম্বর, এবং সর্বশেষ যে ব্যান্ডটা আছে 7 নম্বর ব্যান্ড। এই 7টা ব্যান্ড এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা কোন ব্যান্ডের ডাটা কেমন সেটা দেখার জন্য আমরা এখানে প্রথমে যে 1 নম্বর ব্যান্ড যেটা আছে এখানে B1, তার মানে হচ্ছে এটা ব্যান্ড 1। ব্যান্ড 1 এর ডাটাটা যদি আমরা এখানে অফ করে দিই, তাহলে দেখো যে আমরা সবগুলো ডাটা যদি অফ করে দিই, তাহলে কোন ব্যান্ডের ডাটা কেমন সেটা আমি লাস্ট থেকে যদি শুরু করি। 7 নম্বর ব্যান্ডের ডাটা, এখানে 7 নম্বর ব্যান্ডের ডাটা দেখা যাচ্ছে যে অনেক ক্লিয়ার, এবং এখানে রিভারটাকে কিন্তু স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। যদিও এটা জুম করলে, কারণ এটা যেহেতু রো রো একেবারে লো রেজুলেশনের ডাটা, সেজন্য খুব বেশি জুম করলে অন্যান্য ফিচার গুলো খুব বেশি একটা ফুটবে না। তো আমরা ফুল এক্সটেন্ডেই দেখি। এরপরে 6 নম্বর ব্যান্ড যেটা, সেটাতে দেখো যে আরেকটু রেজুলেশন কিন্তু আরেকটু কমে গেছে। পরে 5 নম্বর ব্যান্ডেও আরেকটু কমে গেছে। 4 নম্বর ব্যান্ডেও আরেকটু কমে গেছে। আরেকটু কমে গেছে বলতে এখানে এগুলো ওয়াটার বডি গুলো অত ক্লিয়ার না, অন্যান্য যে ফিচার গুলো সেগুলোও ক্লিয়ার না। তারপরে আস্তে আস্তে যত ব্যান্ড যত কমছে, তত ব্যান্ড কমার সাথে সাথে কিন্তু ইমেজের রেজুলেশন গুলোও আস্তে আস্তে কিন্তু কমা শুরু হচ্ছে, এবং লাস্টে যে 1 নম্বর ব্যান্ডের ইমেজের রেজুলেশন কিন্তু কম। তো আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে যে 7টা ব্যান্ডের এই যে আহ, 7টা লেয়ার আছে, 7টা লেয়ারকে আমরা কম্বাইন করতে পারি। কম্বাইন করে একটা ইমেজে আমরা কম্বাইন করতে পারি। সেই কাজটা আমরা আর্ক টুল বক্সে থেকে করতে পারি। তো আর্ক টুল বক্সে ক্লিক করলে আহ, একটু স্লো হয়ে গেছে, সফটওয়্যারটা একটু স্লো হয়ে গেছে আমার কম্পিউটারে হয়তো একটু, কারণ ভারী ফাইলগুলো নিয়ে কাজ করতে গেলে একটু স্লো হয়ে যায়। আচ্ছা, টুল বক্স আসছে। আর টুল বক্সের ভেতরে আমরা এখানে করবো হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুলের থেকে আমরা এই কাজটা করব। তো ডাটা ম্যানেজমেন্ট টুলে ক্লিক করার পর তারপরে আমরা যাব রাস্টারের পর রাস্টার প্রসেসিং এর ভিতরে দেখো যে কম্পোজিট ব্যান্ড আছে। তো এই কাজটা আমরা আবার যদি শর্টকাটেও আমরা করতে পারি। শর্টকাটে কিভাবে করবো, আমাদের এখানে যে সার্চ বার আছে, এখানে যে সার্চ অপশন আছে, Ctrl+F দিয়ে সার্চ অপশনের একটা উইন্ডো নিয়ে এসে সেখানে যদি আমরা কম্পোজিট ব্যান্ড যদি আমরা ক্লিক করি, তাহলেও এখন এখানে কম্পোজিট ব্যান্ড ক্লিক করলে যে উইন্ডোটা আসবে, যে উইন্ডোটা ইন্টারফেসটা আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস আসার পর এখানে আমরা সবগুলো ব্যান্ডকে আমরা আহ, এক এক করে আমরা এখানে ইনপুট দিব। তো 1 নম্বরে দিলাম ব্যান্ড 1, 2 নম্বরে ব্যান্ড 2, 3 নম্বরে ব্যান্ড 3, 4 নম্বরে ব্যান্ড 4। প্রত্যেকটা এখানে সিলেকশন করে দিতে হবে, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর। এই 7টা ব্যান্ড আমরা এখানে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর এটার আউটপুট রাস্টার কোথায় হবে, আমার এখানে ডিফল্টে একটা লোকেশন দেখাচ্ছি। সেই ডিফল্টে যেখানে যাক সে যাক, তারপরে পরবর্তীতে আমরা এটাকে খুঁজে বের করতে পারবো। আশা করি ডিফল্টে যেখানে যাচ্ছে সেখানেই যাক। অথবা যদি আমরা একটা রাইট ডেস্টিনেশন যদি আমরা সিলেকশন করি, যেমন এখানে যদি ফাইলের নামটা এটাই রাখলাম, কপি করে আমরা এখানে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে 7 কলেজ হোম, এখানে আহ, এখানেই যদি আমরা রাখি 7 ক্লাস হোমের ভিতরেই রাখলাম। রাস্টার ডাটা সেট যা আছে তাই এখানে ডিফল্টে যা আছে তাই থাকবে। সেভ, সরি এখানে এরর দেখাচ্ছে। তার মানে ডিফল্টের ওখানে যে ডিফল্টটা, সেই ডিফল্টটাই আমাদেরকে নিতে হবে। পরবর্তীতে এটাকে আমরা আবার চেঞ্জ করে নিতে পারবো। তাহলে আমাদের যে ডিফল্ট যেটা আছে সেই ডিফল্টে আমরা আবার যাই। ব্যান্ড 2, ব্যান্ড 3, 4, 5, 6, 7। ওকে, দেন ওকে যদি আমরা ওকে ক্লিক করি, তাহলে আমাদের এই 7টা ব্যান্ডের 7টা ইমেজের কম্পোজিট করে একটা ব্যান্ডে আমাদেরকে এখানে শো করবে। একটা কম্বাইন্ড একটা ইমেজ আমাদের এখানে আসবে। সরি, এটা কাজ করে কিনা, আচ্ছা এটা কাজ করে কিনা সেটা দেখার একটা আছে জিও প্রসেসিং এর থেকে। আমাদের যে রেজাল্ট অপশনটা আছে, সেই রেজাল্ট অপশনে আমরা ক্লিক করলে এখানে দেখো যে কারেন্ট সেকশন কম্পোজিট ব্যান্ড, তার মানে এটা এখনো কাজ করছে। এটা এখনো কাজ করছে, এখনো পর্যন্ত কোনো এরর দেখাই নাই। তার মানে এটা এখনো কাজ করছে, সফটওয়্যার কাজ করছে, একটু সময় লাগবে। আচ্ছা, এটা দেখো যে কালার ইমেজ হয়ে গেছে, তাই না? ব্যান্ড কম্পোজিট হয়ে গেছে, কালার ইমেজ হয়ে গেছে।
এবং এখানে কিন্তু আমাদের তিনটা ব্যান্ডই এখানে শো করছে, ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3। তার মানে এখানে এটাকে আমি যদি ক্লোজ করে দিই, আমার এই ক্যাটালগ উইন্ডোটাও আমি ক্লোজ করে দিলাম, স্ক্রিনে একটু বড় হলো। এইবার আমি যদি নিচের যে ইমেজগুলো আছে সেগুলোকে যদি আমি অফ করে দিই, অফ করে দেওয়া বলতে এটাকে আমি ডিলিট করে দিই একবার, এখান থেকে রাখার দরকার নেই। এখন আগের ইমেজ আর এই ইমেজের ভেতরে যে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো কি বোঝা যায়? আগের ইমেজটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ছিল, ইমেজগুলো এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও হোয়াইট হিসেবে দেখাতো, কিন্তু এখানে ইমেজগুলো একটু কালার, যে ভিন্ন ভিন্ন পিক্সেল গুলো আছে, কালার পিক্সেল আসছে। তো এখানে আমাদের জানতে হবে যে এই যে এটা এটা যে ওয়াটার বডি, সেই ওয়াটার বডির এটার কি, মানে এটার এখানে যে রেড গ্রিন ভ্যালু, এটা একটা ভ্যালু আছে। তো এই পিক্সেল অনুযায়ী যদি আমরা এখানে ইমেজের ব্যান্ড যদি আমরা সিলেকশন করি, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে তার আগে আমাদেরকে জানতে হবে যে উম, আমরা মানে কোনটার জন্য কোন ব্যান্ড সিলেকশন করব। তো ব্যান্ড সিলেকশনের ওখানে ব্যান্ডের কিছু ব্যান্ডের কিছু থিওরিটিক্যাল কিছু বিষয় জানার আছে, যেগুলো এর আগে কিন্তু আমি আলোচনা করেছি। যেমন এটাকে যদি আমরা 6 দেই, 6, 5, 4 অ্যাপ্লাই, তাহলে এখানে কিন্তু আমাদের ওয়াটার বডিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু এখন বুঝতে পারছি। তাহলে ব্লু, ব্লু হচ্ছে 4, ওয়াটার বডি 4। এখন এটা জাস্ট টেস্ট হিসাবে আমি এখানে দেখালাম, বাট এটা কিন্তু ইউনিভার্সাল কিছু ইয়ে আছে, কোন ব্র্যান্ডের জন্য কোন কোন ধরনের ফিচার কোন ব্র্যান্ডকে সিলেকশন করে, সেগুলো কিন্তু ইউনিভার্সাল কিছু ইয়ে আছে, থিওরিটিক্যাল কিছু বিষয় আছে, যেগুলো তোমরা ক্লাসে এর আগে মনোযোগ দিয়ে শুনছো কিনা আমি কিন্তু আলোচনা করেছিলাম। রেড ব্যান্ডের জন্য কোনটা, গ্রিন ব্যান্ডের জন্য কোনটা, আর ব্লু ব্যান্ডের জন্য, ব্লু কালারের জন্য কোন কোন ফিচার, সেগুলো কিন্তু ব্যান্ড ব্যান্ডের বিভিন্ন যে ব্যান্ড গুলো আলোচনা করেছি সেখানে কিন্তু আলোচনা করেছিলাম আমি এই বিষয়গুলো। এখন কাজ হচ্ছে যে তোমাদের কাজ হচ্ছে আজকে যে এই যে ইমেজ গুলো নিয়ে আসলাম, ব্যান্ড কম্পোজিট করলাম, এবং ব্যান্ড কম্পোজিট করে ব্যান্ড গুলো একটু চেঞ্জ করে আমরা এই যে ফিচার গুলো এখন দেখছি। তো এই ব্যান্ডের কোন ব্যান্ডের জন্য কোন আহ, কোন কালার, কোন কালারে কোন ব্যান্ড দেখাইলে আমরা সেই ধরনের ফিচার আমরা এই ইমেজের ভিতরে আমরা শো করতে পারবো, এই বিষয়গুলো তোমাদের একটু খুঁজে বের করতে হবে। আর তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন আসবে, সেই কোশ্চেন হচ্ছে যে ওরকম একটা ইমেজ দেওয়া থাকবে, সেই ইমেজের থেকে এই ফিচার গুলো এক্সট্রাক্ট করা, ফিচার গুলো এক্সট্রাক্ট করে যে ক্লাসিফিকেশন, বিভিন্ন ক্লাসিফিকেশন বের করা, ছবিগুলা কিভাবে পাবা, সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিব। এরপরে প্র্যাকটিক্যাল ক্লাস তো আজকে প্রথমে শুরু হলো, এরপরে কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়, আমরা ইউএসজিএস এর ওয়েবসাইটের থেকে আমরা ইমেজ ডাউনলোড করব। সেই ইমেজ ডাউনলোড করার প্রসেস গুলো আমি দেখিয়ে দিব। ইমেজের বাইরেও এই ইমেজ গুলো জি তো স্যার। লো রেজুলেশনের, আমি তো খুব তাড়াহুড়ো করে, সময় কম ছিল, তাড়াহুড়ো করে ডাউনলোড করেছি। তোমাদেরকে আমি ওই টেকনিকটা দেখাবো, যে টেকনিকে তোমরা একটু এর থেকে বেটার রেজুলেশনের ইমেজ ডাউনলোড করতে পারো। ঠিক আছে? এটা যে সময় ওকে এই স্যার। ইমেজটা যে সময় আমি যে সময় জুম করছি দেখছো, এই পিক্সেল গুলো কিন্তু পুরো ক্লিয়ার না, যদি বেশি জুম করি তাহলে কিন্তু পিক্সেল গুলো ফেটে যাচ্ছে। কেটে যাচ্ছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, পিক্সেল গুলো ফেটে গেলে তাহলে তুমি যে সময় ক্লাসিফিকেশন করবা, তুমি যদি এই পিক্সেলটাকে তুমি যদি সিলেকশন করে এটার একটা ক্লাসিফিকেশন করো, তাহলে এই পিক্সেলের পাশে যেটা আছে এটাকেও কিন্তু সে ধরে ফেলবে। এবং দেখা যাবে কি ব্রড, একটা ব্রড ইসের, ব্রড ক্যাটাগরির ক্ষেত্রে যে সময় ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিন্তু সঠিক ক্লাসিফিকেশনটা পাওয়া যাবে না। তো আমি তোমাদেরকে টেকনিক গুলো দেখাবো, ওই টেকনিকের মাধ্যমে তোমরা কিভাবে ইমেজ গুলো ডাউনলোড করতে হয়। আহ সেই টেকনিক গুলো জানলে তাহলে তোমরা নিজেরাই একটু বেটার রেজুলেশনের ইমেজ ডাউনলোড করতে পারবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি।